আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের লেখাটা শেষ হয়েছে কিনা আমাকে কমেন্টস করে জানাও। যদি তোমাদের লেখাটা শেষ হয়ে থাকে তাহলে আমি বলা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা যাচ্ছে রোজি আফসারি, আতিয়া পারভিন, মাহফুজুর রহমান, দিলরুবা আক্তার, হিয়াদিয়া, মাশকিয়া করিম মোহনী, মরিয়ম বেগম, মাহমুদা খানম, আনোয়ারুল শিপলু, হামিদা বেগমদের লেখা শেষ হয়েছে। মিতুরানী সরকার বলছে দ্বিতীয় চিত্রটা কিভাবে আঁকবো। দ্বিতীয় চিত্র আঁকার নিয়মটা হচ্ছে তৃতীয় চিত্রের মতোই। উপরে হচ্ছে একটা রম্বস আঁকবা, তারপরে হচ্ছে দাগ দিয়ে নিচের এই শেপগুলো হবে অনেকটা হচ্ছে বর্গক্ষেত্রের মতো। উপরে একটা রম্বস এঁকে হচ্ছে নিচে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, তারপরে যোগ করে দিব এই শেপ অনুযায়ী। মিতুরানী সরকার এই আইডি থেকে প্রশ্ন এসেছে যে কিউবাডাল চিত্রটা কিভাবে আঁকবো। আমি একটু দেখিয়ে দিই উপরে, তাহলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। ধরো এরকম একটা রম্বস আঁকলাম উপরে, রম্বস আঁকার পরে নিচে এরকম একটা শেপ, এরকম একটা শেপ, এই হয়ে গেল হচ্ছে এটা চিত্র আঁকার নিয়ম। এটা হলো হচ্ছে কিউবয়েডাল চিত্র আঁকার নিয়ম। আর উপরে হচ্ছে এখানে বেনজিন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেনজিনের মতো কোষগুলো দিয়ে রেখেছি আমরা। এই হচ্ছে চিত্র আঁকার নিয়ম। তারপর নিউক্লিয়াস দিয়ে দিলেই হয়ে গেল। তো মিতুরানী সরকার, তুমি আমাকে জানো যে তুমি কিছুটা বুঝতে পারলা কিনা। আমরা আজকে আবরণী টিস্যুর প্রকারভেদ নিয়ে কথা বলবো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। গত ক্লাসে আমরা জেনেছি যে প্রাণী টিস্যু মোট 4 ধরনের হয়। গত ক্লাসে আমরা জেনেছি প্রাণী টিস্যু মোট 4 ধরনের হয়। 4 ধরনের প্রাণী টিস্যুর মধ্যে আমরা শুনেছি এপিথেলিয়াল বা আবরণী টিস্যু। এপিথেলিয়াল বা আবরণী টিস্যু এটা একটা, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু এটা আরেকটা, তারপর হচ্ছে পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু এটা আরেকটা, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বা নার্ভাস টিস্যু এটা আরেকটা। তাহলে আবরণী প্রাণী টিস্যু 4 ধরনের হতে পারে। যেটা দেহের আবরণ দেয় সেটা হচ্ছে আবরণী টিস্যু। দেহের ভিতরে রক্ত, হাড্ডি, অস্থি এগুলো হচ্ছে দেহের ভিতরে কানেকশন তৈরি করে, এটা হচ্ছে যোজক টিস্যু। মাংসগুলো হচ্ছে মাসল, মাসকুলার টিস্যু। উদ্দীপনা হচ্ছে যায় স্নায়ুর মাধ্যমে, নার্ভ বা নার্ভাস টিস্যু। তাহলে আমরা গত ক্লাসে শুনেছি আবরণী টিস্যু 4 ধরনের, প্রাণী টিস্যু 4 ধরনের, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। আজকে আমরা আবরণী টিস্যুর প্রকারভেদ শিখবো ইনশাআল্লাহ। আবরণী টিস্যুর কয়েকটা প্রকারভেদ আমরা শিখবো। আবরণী টিস্যুর 3 ধরনের প্রকারভেদ শিখবো ইনশাআল্লাহ। আবরণী টিস্যুর 3 ধরনের প্রকারভেদ শিখবো ইনশাআল্লাহ। 3 ধরনের বলতে 3টা সিস্টেম অনুযায়ী প্রকারভেদ শিখবো। আজকে একটা সিস্টেম অনুযায়ী প্রকারভেদ বলছি, আগামী ক্লাসে আরো প্রকারভেদ আমরা বলবো ইনশাআল্লাহ। তাহলে আবরণী টিস্যুর প্রকারভেদ অনেক ধরনের হতে পারে। আবরণী টিস্যুর প্রকারভেদ অনেক ধরনের হতে পারে। তার মধ্যে আবরণী টিস্যুর বিভিন্ন প্রকারভেদের মধ্যে আজকে একটা প্রকারভেদ আমরা আলোচনা করছি। এই প্রকারভেদটা করা হয়েছে কোষের আকৃতি, মানে কোষের সাইজ কেমন তার উপর ভিত্তি করে একটা প্রকারভেদ করা গিয়েছে। প্রাণীদেহে তার অবস্থান, প্রাণীদেহে থাকে কই, প্রাণীদেহে কই থাকে, আর হচ্ছে তারা কি কাজ করে। তাহলে এই 3টা বৈশিষ্ট্যের উপর আবরণী টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই 3টা বৈশিষ্ট্যের উপর আবরণী টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আরো প্রকারভেদ আবরণী টিস্যু শিখবো ইনশাআল্লাহ আমরা। তাহলে আবরণী টিস্যুর অনেকগুলো প্রকারভেদ আমাদের বইতে দেয়া আছে। তার মধ্যে একটা প্রকারভেদ আজকে শিখবো যেখানে বলেছে কোষের আকৃতি অনুযায়ী অবস্থান, প্রাণীদেহে কই থাকে তার উপর ভিত্তি করে আর কি কাজ করে, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে আবরণী টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো যার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, যেমন কোষের আকৃতি, প্রাণীদেহে অবস্থান, তারপরে কি কাজ করে, এই কথাগুলো আমি বই থেকেই লিখেছি। তোমাদের বইতে যেই লাইনগুলো দেয়া আছে সেগুলোকে আমি এখানে সুন্দর করে সাজিয়েছি। আমি তোমাদের বইয়ের কোনো বাইরের ইনফরমেশন সাধারণত কখনোই দেওয়ার চেষ্টা করি না, কারণ বইয়ের বাইরের ইনফরমেশন আমাদের প্রয়োজন হয় না। বইয়ের ইনফরমেশন গুলাই যদি একটু সুন্দরভাবে গুছিয়ে লেখা যায় তাহলে অনেক ব্যাখ্যা বইয়ের মধ্যেই সুন্দর করে ব্যাখ্যাগুলো দেয়া থাকে, সাজিয়ে গুছিয়ে লেখা যায়। তোমরা অনেকে হচ্ছে দেখা যায় এই গাইড ফলো করো, ওই গাইড ফলো করো, সেখানে নাম্বার আরো কমে যাবে, কারণ গাইডে উল্টাপাল্টা অনেক বিষয় লেখা আছে যেটা প্রয়োজন নাই। আমরা পছন্দ করি আমাদের বইতে যা ইনফরমেশন আছে তার বাইরে একটা লাইনও লিখে নেই। দেখো স্কোয়ামাস আবরণী টিস্যু, এই ছোট্ট 3টা লাইনকে আমি গুছিয়ে সুন্দরভাবে ওইখানে উপস্থাপন করেছি। তাহলে বইয়ের ব্যাখ্যাটাই আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা থাকবে কত সুন্দরভাবে একটা জিনিসকে গুছিয়ে উপস্থাপন করা যায়। এটা সৃজনশীল পরীক্ষা। এর মানে হচ্ছে বইয়ে যেই কথাগুলো লেখা আছে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে আমাদের। আমি 2য় অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে নোট করে দিয়েছি, তুমি যদি এই জিনিসটা হচ্ছে শুধু খাতার মধ্যেই রেখে দাও তাহলে আর পরবর্তীতে কাজে লাগবে না। এই খাতা থেকে জিনিসটা
জিনিসটাকে মাথার মধ্যে ঢুকাতে হবে। প্রতিদিন ক্লাসে আসছো, নোট করছো, দেখা যাচ্ছে কিছুদিন পরে সুন্দরভাবে ভুলে যাচ্ছ বিষয়টা, তাহলে তোমার কাজে লাগবে না। ভালো স্টুডেন্ট সে যে হচ্ছে কিছুদিন পর পর পিছনে ঘুরে তাকায়, মানে এই সপ্তাহে কি পড়লাম একটু ঘুরে রিভাইজ করি। তো প্রতি সপ্তাহে একটা দিন রাখবা যেই দিন বিগত যতগুলা পড়া পড়েছো তুমি সেগুলোকে আবার রিভাইজ আউট করবা। প্রতিদিন তো পড়ছোই, প্রতিদিনের লেকচার, বিগত দিনের পড়াগুলোকে আবার রিভাইজ আউট করবা। এজন্য তোমাদের দেখা যায় প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা জানো যে তোমাদের প্রথম মান্থলিতে প্রথম 2টা অধ্যায় আছে, 1 অধ্যায় আর 2 অধ্যায়। 1 অধ্যায় আমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। 1 অধ্যায়ের পরীক্ষা নিব সামনে ইনশাআল্লাহ, 2য় অধ্যায়টাও শেষের পথে। তো তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু ভালো করতে পারবে না। কিছুদিন পরে আমি প্রথম অধ্যায়ের পরীক্ষা নিব ইনশাআল্লাহ। এবং যারা কয়েকজন মন খারাপ করেছো যে প্রথম অধ্যায় তো আমরা পাইনি, তাদের মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ প্রথম অধ্যায়টা তুমি ভালো করে রিডিং দাও। নৈবিত্তিকের জন্য আমি পরীক্ষাটা নিচ্ছি, সৃজনশীল পরীক্ষা নেওয়ার আগে প্রথম অধ্যায়টা সংক্ষেপে আরেকবার রিভিশন করব ইনশাআল্লাহ। তো প্রথম অধ্যায় নৈবিত্তিক পরীক্ষার জন্য প্রত্যেকটা লাইন তুমি পড়ো এবং প্রত্যেকটা লাইন পড়ে তুমি দাগিয়ে রাখো কোন বিষয়গুলো তুমি বুঝতে পারছো না। আমি একদিন একটা লাইভ ক্লাস নিয়ে নেব যেটাতে তোমাদের প্রথম অধ্যায়ের কি কি সমস্যা আছে সেটা আমাকে জানাবা। এবং প্রথম অধ্যায়ের নৈবিত্তিক 2টা ভাবে থাকবে, আমি বলে রাখি তোমাদের যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। প্রথম অধ্যায়ে নৈবিত্তিক থাকবে 2টা সিস্টেমে, কিছু নৈবিত্তিক থাকবে কোনো অপশন নাই, মানে ডাইরেক্ট নৈবিত্তিকের অ্যানসার তোমার লিখতে হবে। যেমন আমি বললাম যে এরকম ভাবে একটা অপশন আমি করে দিলাম প্রথম অধ্যায় থেকে, যেমন তোমার এখানে তুমি শিখলা যে 4 নম্বর পৃষ্ঠা ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমি এই লাইনটা থেকে লিখে দিব যে ভৌত জীববিজ্ঞানের শাখায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন তোমার অ্যান্সার লিখতে হবে তত্ত্বীয় বিষয়। তাহলে কিছু নৈবিত্তিক থাকবে এমসিকিউ উইদাউট অপশনস, আর কিছু নৈবিত্তিক থাকবে এমসিকিউ উইথ অপশন, মানে এমসিকিউ অপশন ছাড়া পরীক্ষা থাকবে আর এমসিকিউ অপশন সহকারে কিছু পরীক্ষা থাকবে। এমসিকিউ উইথ অপশনটা আমরা এখানে গ্রুপে ছবি দিয়ে দিব, তখন তোমরা অ্যানসার লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করতে হবে। আর এমসিকিউ উইথ অপশন যেটা মানে অপশন আছে সেটা আমরা গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা নিব ইনশাআল্লাহ। পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রিপারেশন নাও, নিজের যথাসাধ্য চেষ্টা করো। আমি আবারও বলছি, পরীক্ষায় তোমাদের প্রথম অধ্যায়ের প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে এমসিকিউ উইদাউট অপশনের জন্য, কারণ এমসিকিউ উইদাউট অপশনে বইয়ের লাইন থেকে আমি অনেক অনেক নৈবিত্তিক লিখবো যেটাতে কোনো অপশন থাকবে না, বইয়ের লাইনগুলো পুরো মুখস্থ করতে হবে তোমার। এবং এই সৃজনশীল পরীক্ষা এই পরীক্ষায় এমসিকিউ উইদাউট অপশন, এমসিকিউ উইথ অপশন প্রায় 100 থেকে 150 মার্কসের নৈবিত্তিক পরীক্ষা হবে। এই পরীক্ষাটা তুমি যদি ভালো করে দাও ইনশাআল্লাহ তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং প্রথম অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর প্রথম অধ্যায়ের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তাদের মধ্যে থেকে 20 জন জ্ঞানী ব্যক্তির জন্য প্রথম ফার্স্ট হবে যে 20 জন, প্রথম 20 জনের জন্য থাকবে আকর্ষণীয় শিক্ষাবৃত্তি, বিকাশের মাধ্যমে তোমাদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই যে প্রথম অধ্যায়ে লাইন টু লাইন তুমি পড়ো। আমি আজকে বা কালকের মধ্যে গ্রুপে একটা পোস্ট করে দিব যে প্রথম অধ্যায়ে কার কি কোশ্চেন আছে কমেন্টস এর মাধ্যমে জানানোর জন্য। তো ওইখানে কমেন্টস এর মধ্যে যেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটা সলভ ক্লাস সাজাবো ইনশাআল্লাহ। প্রথম অধ্যায়ের নৈবিত্তিক পরীক্ষার আগে সলভ ক্লাস দিব একটা ইনশাআল্লাহ, সেটার জন্য একটা পোস্ট দিব আমি। তো সেভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করো। তো এটা গেল পরীক্ষা সংক্রান্ত কথা, ওইটাকে এখন স্টপ করো। মাথায় এতটুকু রাখো, প্রথম অধ্যায়ের প্রত্যেকটা লাইন তোমার মাথায় থাকতে হবে, প্রথম অধ্যায়ের প্রত্যেকটা লাইন তোমার মুখস্থ করতে হবে। আমি চাই যে যে সাবজেক্টটা তুমি পড়ছো আমার কাছে সেই সাবজেক্টটায় তোমার যেন কোনো প্রবলেম না থাকে। যে কোনো প্রবলেম থাকলে আমি ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করব সলভ করানোর, বাকি পরিশ্রম তোমার দায়িত্ব। শুধু আমার সাবজেক্টের জন্য না, যে কোনো সাবজেক্টের জন্য তুমি চেষ্টা করো সপ্তাহে সুন্দর করে রুটিন করে ফেলবে। একটা সপ্তাহের দিন রাখবা, সপ্তাহে একটা দিন রাখবা যেই সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের বিগত পড়াগুলো একবার রিভাইজ আউট করবা, একবার চোখ বুলাবে অ্যাটলিস্ট, যেন ওগুলো তুমি ভুলে না যাচ্ছ। আমাদের ব্রেন এমন একটা জিনিস যেটা একটার উপর আরেকটা ছাপ পড়ার পরে আগের মেমোরিগুলো একটু ঝাপসা হয়ে যায়। যেমন প্রথম দিন যেই ক্লাসগুলো তুমি দ্বিতীয় অধ্যায়ের করেছিলা সেগুলো অনেকটা ভুলে গিয়েছো। উদ্ভিদ টিস্যুর প্যারেনকাইমা কোলেনকাইমা যা শিখেছিলা সেটার অনেকটা বিষয় তুমি এখন ভুলতে বসেছো, কারণ নতুন অনেকগুলো পড়া তোমার ব্রেনের উপর ছাপ পড়ার কারণে ওইটা ঝাপসা হয়ে গেছে। তাই ব্রেনকে বারবার গুঁতা দিতে হয়, ব্রেনকে বারবার গুঁতা দিতে হয় যে হচ্ছে ওই জিনিসটা একটু পৃষ্ঠা উল্টিয়ে দেখলে তোমার ব্রেন আবার হচ্ছে ক্যাচ করে নিবে। তো ব্রেনকে এইভাবে গুতিয়ে 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 হচ্ছে জিনিসটাকে সুন্দরভাবে সেট করে দিতে হয়। তো এভাবে তোমাদের পড়াশোনার জন্য চেষ্টা করো। তো কথা দীর্ঘ করব না,
আসো আমরা আবরণী টিস্যুর প্রকারভেদ নিয়ে কথা বলি। আমি চেয়েছিলাম প্রথম অধ্যায়ের পরীক্ষাটা হয়তো সরাসরি নিব, এর জন্য বিলম্ব করেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সময় আর পাচ্ছি না। দেখা যাচ্ছে অনেক দেরি হয়ে এসেছে, প্রথম অধ্যায়টা পড়িয়ে ফেলেছি, আর দেখা যাচ্ছে করোনা ভাইরাসের মহামারীর কারণে কোচিংটাও খোলা সম্ভব হচ্ছে না। সো আমরা অনলাইনে পরীক্ষাটা নিয়ে নিব ইনশাআল্লাহ প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে আমরা এখন আছি প্রাণী টিস্যুর প্রকারভেদে। প্রথম অধ্যায়ের পরীক্ষাটা নিয়ে শেষ করতে করতে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় অধ্যায়টাও গুছিয়ে ফেলবো। তার মধ্যে দ্বিতীয় অধ্যায়ের প্রাণী টিস্যুতে মানে দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশে আমরা আছি। প্রাণী টিস্যু চার ধরনের, আবরণী কোথায় থাকে এবং তারা কি কাজ করে, এই তিনটা বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণী টিস্যুকে ভাগ করা হয়েছে তিন ভাগে। কিছু প্রাণী টিস্যু আছে স্কোয়ামাস, আইসাকার। মাছের আইস দেখেছো না তুমি? মাছের আইসটা যেমন এই কোষগুলা দেখতে অনেকটা সেরকম। গ্রিক দেশে স্কোয়ামা মানে আইস, তুমি বলো আইস, আর গ্রিকরা বলে হচ্ছে স্কোয়ামা। তাহলে তোমার আইস গ্রিকদের স্কোয়ামা, তোমার আইস গ্রিকদের স্কোয়ামা। তাহলে আচ্ছা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এখন ঠিক আছে আশা করছি ইনশাআল্লাহ এবার বলতে পারবো। মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমরা আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যুর প্রকারভেদ শিখছি। প্রাণীদেহের আকৃতি, কোষের আকৃতি, অবস্থান, প্রাণীদেহের অবস্থানের কাজের ভিত্তিতে স্কোয়ামা প্রথমে কোষের আকৃতি, তারপর অবস্থানের কাজের ভিত্তিতে প্রাণী টিস্যুকে, এই আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু, যেই আবরণী টিস্যু মাছের আইসের মতো সেটাকে বলে আইসাকার বা স্কোয়ামাস আবরণী টিস্যু। যেটা কিউব বা ঘনক আকৃতির, ঘনক আকৃতির হলে সেটাকে বলা হয় কিউবয়েডাল বা ঘনাকৃতির। কলামনার বা স্তম্ভ আকৃতির, কলামনার বা স্তম্ভ আকৃতির। কলাম মানে পিলার, বিল্ডিং এর পিলার গুলো দেখেছো না? কলাম বা পিলার, বিল্ডিং এর পিলারের মতো এরকম সরু লম্বা হলে তাকে বলে কলামনার বা স্তম্ভ আকৃতি। তাহলে আকৃতির ভিত্তিতে প্রাণীদের এই আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। যেই আবরণী টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা। মাছের আইস দেখেছো না? একদম চ্যাপ্টা হয় না, মাছের আইসের মতো যেগুলো চ্যাপ্টা হয় সেগুলোকে বলা হয় স্কোয়ামাস আবরণী টিস্যু, যাদের নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে একটু বড় হয়। তাহলে যে আবরণী টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা হয় এবং যাদের নিউক্লিয়াস গুলো একটু বড় আকৃতির হয় তাদেরকে বলে স্কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু। তাহলে এটা গেল আবরণী টিস্যুর সংজ্ঞা। আকৃতিকে তুমি সংজ্ঞা বানাতে পারো দুর্বল সংজ্ঞা হচ্ছে শুধু আকৃতিটা লিখে দিলেই হয়ে যাবে। যারা দুর্বল আছো, ভয় পাও, তারা দুর্বল সংজ্ঞা লিখে দাও আকৃতিকে। যে আবরণী টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা এবং যাদের নিউক্লিয়াস গুলো একটু বড় আকৃতির হয় তাকে বলে স্কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু। আর যে আবরণী টিস্যু গুলো কিউব বা ঘনক আকৃতির, তোমরা কিউব দেখেছো, অনেকে তোমরা কিউব নিয়ে হচ্ছে খেলতে পারো। কিউব বা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এটা তোমরা সবাই জানো। কিউব বা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে যে আবরণী টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ যে কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হলে সেই আবরণী টিস্যুকে বলা হয় কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু। তাহলে যে আবরণী টিস্যুর কোষগুলো কিউবয়েডাল বা ঘনক আকৃতির, অর্থাৎ যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাকে বলা হয় কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু। যারা লাইভে আছো একটু কমেন্টস করে জানাও যে ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা, এখন সাউন্ড এবং হচ্ছে লেখা সব স্পষ্ট কিনা। আচ্ছা, সব ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে দেখো আমরা এখন বলা শুরু করি কলামনার আবরণী টিস্যু বা স্তম্ভাকার আবরণী টিস্যু নিয়ে কথা বলি। কলামনার আবরণী টিস্যু তো কলাম মানে স্তম্ভ, পিলারের মতো। তাহলে যে আবরণী টিস্যুর কোষগুলি স্তম্ভের মতো সরু আর লম্বা তাকে বলা হচ্ছে কলামনার বা স্তম্ভ আকৃতির আবরণী টিস্যু। তাহলে এখানে বলেছে কোষের আকৃতি অনুযায়ী আবরণী টিস্যু তিন প্রকার। কোষের আকৃতি অনুযায়ী আবরণী টিস্যু তিন প্রকার। কি আকৃতি? যেটা মাছের আইসের মতো চ্যাপ্টা সেটা আইসাকার আবরণী টিস্যু, আর গ্রিক দেশের ভাষায় বলে স্কোয়ামাস আবরণী টিস্যু। যেটা ঘনকের মতো মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে যে আবরণী টিস্যু কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির,
দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান তাকে বলে কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু। যেই আবরণী টিস্যুগুলো স্তম্ভ পিলারের মতো তাকে বলা হয় স্তম্ভাকার বা কলামনার আবরণী টিস্যু। স্তম্ভ হয় সরু আর লম্বা। তাহলে নাম থেকেই সংজ্ঞা, মাছের আইসের মতো হলে আইসাকার, ঘনকের মতো হলে ঘনক আকৃতির, স্তম্ভ বা পিলারের মতো হলে স্তম্ভাকার। দুর্বলরা শুধু আকৃতি দিয়ে সংজ্ঞাটা লিখে দিবা যারা ভয় পাও, আর যারা জ্ঞানী আছো তাদের জন্য সংজ্ঞাগুলো আমি বানাবো। প্রত্যেকটার 5টা করে বৈশিষ্ট্য সাজিয়েছি, আকৃতি, অবস্থান, কাজ করে কি, আর হচ্ছে চিত্র, তারপরে হচ্ছে সংজ্ঞা, প্রত্যেকটার জ্ঞানী সংজ্ঞা। মনোযোগ দিয়ে খেয়াল করবা। অবস্থান কোথায় থাকে? স্কোয়ামাস আবরণী টিস্যু কই থাকে? থাকে বৃক্কের বোউম্যানস ক্যাপসুলের প্রাচীরে। বৃক্কের বোউম্যানস ক্যাপসুলের প্রাচীরে। এখন তোমাকে আমি বৃক্কের বোউম্যানস ক্যাপসুল কিভাবে দেখাবো? বৃক্কের বোউম্যানস ক্যাপসুল তো তোমাকে আমি দেখাতে পারবো না, কারণ এটা তো অষ্টম অধ্যায়ে পড়া। বৃক্কের বোউম্যানস ক্যাপসুল আমি কিভাবে দেখাবো? কিডনি, বৃক্ক মানে কিডনি, কিডনির বোউম্যানস ক্যাপসুলটা আমি তোমাকে এখন শিখাতে পারবো না, এটা অষ্টম অধ্যায়ের পড়া। তো আমি তোমাকে বৃক্কের বোউম্যানস ক্যাপসুল এখন পড়াতে পারি না, কারণ এটা অষ্টম অধ্যায়ের পড়া। তুমি অষ্টম অধ্যায়ে যদি 182 পৃষ্ঠা যাও, 182 পৃষ্ঠা গেলে তুমি দেখতে পাবে এখানে বোউম্যানস ক্যাপসুল লেখা আছে। বোউম্যানস ক্যাপসুল 182 পৃষ্ঠা বোউম্যানস ক্যাপসুল লেখা আছে। এই বোউম্যানস ক্যাপসুল তোমাকে আমি এখন কিভাবে শিখাবো? এটা তো বৃক্ক বা কিডনিতে হচ্ছে অষ্টম অধ্যায়ে শিখাতে হবে। তো তোমার এখন উপায় কি? তোমার এখন উপায় হচ্ছে মুখস্থ করতে হবে। তো তুমি মুখস্থ করে নাও, স্কোয়ামাস আবরণী টিস্যু বৃক্কের বোউম্যানস ক্যাপসুলের প্রাচীরে থাকে, বৃক্কের বোউম্যানস ক্যাপসুলের প্রাচীরে থাকে। আর তোমার মনে যে একটু কষ্ট থাকলো যে বৃক্কের বোউম্যানস ক্যাপসুলটা যদি একটু জানতে পারতাম, এখন বলা সম্ভব নয়, ধৈর্য ধরো, তোমার এই কষ্ট দূর হবে ইনশাআল্লাহ অষ্টম অধ্যায়ে। তাহলে প্রাণীদেহের কোথায় থাকে স্কোয়ামাস আবরণী টিস্যু? বৃক্কের বোউম্যানস ক্যাপসুলের প্রাচীরে থাকে। কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু কই থাকে? বৃক্কেই থাকে, তবে বৃক্কের সংগ্রাহক নালিকাতে থাকে। এখন তুমি বলবা যে বৃক্কের সংগ্রাহক নালিকা কোনটা? আমি তো তোমাকে এখন বোঝাতে পারবো না, এটা তো অষ্টম অধ্যায়ের পড়া, আমি কিভাবে বোঝাবো এখন তোমাকে? তোমাকে আমি একটু দেখিয়ে দিতে পারি, এতটুকু পারবো শুধু। অষ্টম অধ্যায়ে 182 পৃষ্ঠা গেলে তুমি দেখবা এখানে লেখা আছে সংগ্রাহক নালিকা। এটা তোমাকে আমি এখন কিভাবে বোঝাবো বলো? এটা তো অষ্টম অধ্যায়ের পড়া। তাহলে 182 পৃষ্ঠা সংগ্রাহক নালিকা আছে। এটা সংগ্রাহক নালিকা, যেটা থাকে হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু, যেখানে কিউবয়েডাল আবরণী টিস্যু থাকে, বোউম্যানস ক্যাপসুল যেখানে থাকে হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এগুলো তো তোমাকে আমি এখন দেখাতে পারবো না, তো এগুলো মুখস্থ করো তুমি। এবার কলামনার আবরণী টিস্যু কই থাকে? কলামনার আবরণী টিস্যু থাকে অন্ত্রের অন্তঃপ্রাচীরে। অন্ত্র মানে নাড়িভুঁড়ি, অন্ত্র মানে নাড়িভুঁড়ি, অন্ত্রের অন্তঃপ্রাচীর, অন্ত্রের ভেতরের প্রাচীরে। এখন আমি তোমাকে অন্ত্রের অন্তঃপ্রাচীর কিভাবে দেখাবো? আমি তোমাকে অন্ত্রের অন্তঃপ্রাচীর কিভাবে দেখাবো? আমি তো তোমাকে পঞ্চম অধ্যায়ে পড়াইনি। পঞ্চম অধ্যায়ে পড়ালে অন্ত্রের অন্তঃপ্রাচীর পড়াতে পারতাম, এটা তো আমি তোমাকে পড়াইনি। এখন সেটা তোমাকে আমি কিভাবে বুঝাবো বলো? আচ্ছা, বইতে 111 পৃষ্ঠা আমি তোমাকে একটু দেখাতে চাই যে দেখো এখানে লেখা আছে বৃহদন্ত্র। 111 পৃষ্ঠা বৃহদন্ত্র লেখা আছে, মানে অন্ত্র। এই অন্ত্রের অন্তঃপ্রাচীর গুলাতে, নারী ভুঁড়িগুলোর অন্তঃপ্রাচীরে, এই নারী ভুঁড়িগুলোর ভিতরে, অন্ত্রের এই নারী ভুঁড়িগুলোর ভিতরে এই থাকে হচ্ছে এই কলামনার আবরণী টিস্যু বা স্তম্ভাকার আবরণী টিস্যু। তাহলে আমি তো তোমাকে এগুলো পড়াতে পারবো না, এটা পঞ্চম অধ্যায়ের পড়া, অষ্টম অধ্যায়ের পড়া, কিভাবে পড়াবো? তো এগুলোর উপায় কি? মুখস্থ করো। আর হচ্ছে একটু কষ্ট যে থেকে গেল, যদি একটু ভালো করে জানতে পারতাম ভালো লাগতো। তো জানতে পারবা, ধৈর্য ধরো, পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায়ে পড়ালে এগুলো জেনে যাবা ইনশাআল্লাহ। তো স্কোয়ামাস বা আইসাকার আবরণী টিস্যু থাকে বৃক্কের বোউম্যানস ক্যাপসুলের প্রাচীরে। কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু বৃক্কের সংগ্রাহক নালিকাতে থাকে। আর কলামনার বা স্তম্ভ আকৃতির আবরণী টিস্যু প্রাণীর অন্ত্রে, নাড়িভুঁড়ির অন্তঃপ্রাচীরে। এখানে প্রশ্ন করেছে রুবাইদা আফজা যে এদের কাজগুলো কি বলা যাবে কিনা? কাজগুলো তো আমি লিখেই দিয়েছি। হ্যাঁ, বৃক্কের বোউম্যানস ক্যাপসুল কি কাজ করে? স্কোয়ামাস আবরণী টিস্যু যা করে ও তাই করে। ও আবরণার ছাকন কাজ করে। আবরণার কি কাজ করে? ছাকন। যেহেতু এপিথেলিয়াল টিস্যু, আবরণী টিস্যু, তাহলে আবরণ তো দিবেই। আবরণের সাথে আবার সে ছাকতে পারে। কি ছাকে? তাহলে এই টিস্যু আবরণ ছাড়াও ছাকনির কাজ করে। তাহলে তোমার প্রশ্ন হচ্ছে বৃক্কের বোউম্যানস ক্যাপসুল কিডনি কি ছাকে? আমাদের প্রতিদিন মূত্র নিঃসৃত হয়। আমরা যে মূত্র নিঃসরণ করি, এই মূত্রের মধ্যে থাকে বডির ময়লা বস্তুগুলা, বডির বিষাক্ত বস্তুগুলা। তাহলে এই মূত্রের মধ্যে ময়লাগুলো কে তৈরি করলো? বৃক্কের বোউম্যানস ক্যাপসুল ছেকে ময়লাগুলোকে বের করে দিচ্ছে আমাদের বডি থেকে। তোমার রক্ত থেকে ময়লাগুলোকে ছেকে বের করে দিচ্ছে এই বৃক্কের বোউম্যানস ক্যাপসুল। তো আমি তোমাকে বলতে চাই বৃক্কের বোউম্যানস ক্যাপসুল ছাকে। কি ছাকে? রক্ত থেকে ময়লাগুলোকে ছেকে বের করে দেয়। তাহলে বৃক্কের বোউম্যানস ক্যাপসুল স্কোয়ামাস আবরণী টিস্যু, যেটা
আবরণ তো দিবেই, আবরণ ছাড়াও ছাকনির কাজ করে। কি ছাকে? রক্ত থেকে ময়লাগুলোকে ছেকে বডি থেকে বের করে দেয়। তাহলে এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাকনির কাজ করে। বৃক্কের সংগ্রাহক নালিকা থাকে, সংগ্রাহক নালিকায় থাকে কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণ টিস্যু। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আবরণ আর পরিশোষণ। আবরণ আর পরিশোষণ। পরিশোষণ মানে হচ্ছে আমাদের মূত্র তৈরি হওয়ার পরে মূত্রকে চেক দেয় যে মূত্রের মধ্যে বডির গুরুত্বপূর্ণ কোনো বস্তু চলে যাচ্ছে কিনা মূত্রের সাহায্যে। তখন সেখান থেকে গুরুত্বপূর্ণ বস্তুগুলো আবার শুষে নেয়। তোমরা মণিপুর স্কুলে যারা পড়ো তোমাদের খাতা চেক করার একটা নিয়ম আছে। যেমন স্যাররা প্রথমে একটা খাতা চেক করে, করার পরে আবার নিরীক্ষণ হয়, মানে রিচেক হয় আরেকবার। তো আমাদের দেহেও রিচেকের ব্যবস্থা আছে। মূত্র তৈরি করলো বৃক্কের বোমেন্স ক্যাপসুল, ছেকে মূত্র তৈরি করলো, মাঝে মধ্যে বোমেন্স ক্যাপসুল একটু ভুল করে ফেলে, দরকারি বস্তুগুলোকে বের করে দেয়। তখন সংগ্রাহক নালিকার মধ্যে থাকা কিউবয়েডাল আবরণ টিস্যু রিচেক দেয়। রিচেক দেওয়ার পরে যখন দেখলো যে মূত্রের মধ্যে তো দরকারি কয়েকটা বডির দরকারি কয়েকটা বস্তু চলে যাচ্ছে, তখন সেগুলোকে আবার মূত্র থেকে ফিরিয়ে আনে। তাহলে আবরণ প্লাস পরিশোষণ, বৃক্কের সংগ্রাহক নালিকায় যে কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণ টিস্যু আছে সেটা আবরণ দেওয়ার সাথে সাথে মূত্রে থাকা দরকারি বস্তুগুলা পুনরায় শুষে নেয়, পরিশোষণ। তাহলে এভাবে আবরণের সাথে পরিশোষণ কাজও করে থাকে। কলামনার বা স্তম্ভ আকৃতির আবরণ টিস্যু, এটা তিনটা কাজ করে: ক্ষরণ, রক্ষণ, শোষণ। গত ক্লাসে আমি আবরণ টিস্যুর কাজ বলেছিলাম। আবরণ টিস্যুর কাজ বলেছিলাম 5টা। আবরণ টিস্যুর কাজ বলেছিলাম 5টা। তোমাদের কার কার মনে আছে আবরণ টিস্যুর কাজ বলেছিলাম 5টা? তোমরা গত ক্লাসের খাতাটা খুলে বসো। গত ক্লাসের খাতাটা খুলে বসো। আবরণ টিস্যুর কাজ বলেছিলাম 5টা। প্রথম হচ্ছে আবরণ, তারপরে হচ্ছে প্রোটেকশন বা রক্ষা করে, তারপর বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করে, তারপর বিভিন্ন পদার্থ শোষণ বা অ্যাবজর্পশন, তারপরে বিভিন্ন কোষীয় পদার্থ পার হয়ে বিভিন্ন পদার্থের পরিবহন, ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট। গতদিন আমি বলেছিলাম আবরণী টিস্যুর কাজ হতে পারে 5টা। আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম আবরণী টিস্যুর কাজ হতে পারে 5টা। প্রথম হচ্ছে লাইনিং বা আবরণ, তারপর হচ্ছে রক্ষা করে বা প্রোটেকশন দেয়, বিভিন্ন পদার্থ নিঃসরণ বা সিক্রেশন, বিভিন্ন পদার্থ শোষণ বা অ্যাবজর্পশন, আর ট্রান্স সেলুলার ট্রান্সপোর্ট মানে কোষের স্তর পার হয়ে আরো ভিতরে পরিবহন। তো এতগুলা কাজের মধ্যে রক্ষণ বা প্রোটেকশন এই কাজটা হচ্ছে এটা করে। কলামনার আবরণ টিস্যু রক্ষণ বা প্রোটেকশন দেয়। ক্ষরণ মানে সিক্রেশন, প্রোটেকশনও করলো, সিক্রেশনও করলো। শোষণ মানে অ্যাবজর্পশন। আবরণ টিস্যুর কাজ 5টা। তার মধ্যে এই কলামনার আবরণ টিস্যু কাজ করে দেয় 3টা। আবার বলি, আবরণ টিস্যুর কাজ হচ্ছে 5টা আর কলামনার টিস্যু করে 3টা। আবরণ টিস্যুর 5টা কাজ: আবরণ লাইনিং, রক্ষণ প্রোটেকশন, ক্ষরণ সিক্রেশন, শোষণ অ্যাবজর্পশন, কোষীয় স্তর পার হয়ে পরিবহন ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট। তার মধ্যে কলামনার আবরণ টিস্যু 3টা কাজ করে: রক্ষণ বা প্রোটেকশন, ক্ষরণ বা সিক্রেশন, আর শোষণ বা অ্যাবজর্পশন। এটা পেটের নাড়ি ভুঁড়িতে থাকে। পেটের নাড়ি ভুঁড়ি আমাদেরকে রক্ষা করে বাইরের আঘাত থেকে। বাংলা সিনেমা দেখেছো তুমি? বাংলা সিনেমায় দেখবা যে নায়ক গুন্ডার পেটের মধ্যে অনেকগুলো ঘুষা দিচ্ছে, কিন্তু গুন্ডা তারপরেও সুস্থ আছে, কিন্তু গুন্ডার পেটের নাড়ি ভুঁড়ি কিছুই হয়নি। তাহলে গুন্ডাকে অনেকগুলো ঘুষা দেওয়ার পরে গুন্ডা কি বলে? গুন্ডাকে অনেকগুলো ঘুষা দেওয়ার পরে গুন্ডা বলে যে আমার পেটের নাড়ি ভুঁড়িতে রয়েছে কলামনার আবরণ টিস্যু, যেটা আমাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তুমি নায়ক যতগুলোই আমাকে ঘুষা দাও, আমার পেটের এই আবরণ টিস্যুর থাকার কারণে আমার কিছুই হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে এখানে নায়ককে গুন্ডা কি বোঝাচ্ছে? নায়ক অনেকগুলো ঘুষা দেওয়ার পরে গুন্ডা বোঝাচ্ছে যে আমার পেটের আবরণ টিস্যু আমাকে রক্ষা করছে, তুমি যতই আমাকে ঘুষা দাও আমার পেটের নাড়িভুঁড়িগুলা কিছুই হবে না। তারপরে আবরণ টিস্যুর এই পেটের নাড়িভুঁড়ি দরকারি বস্তুগুলা শুষে নেয়। আমাদের পেটে যে খাবারগুলো যায় নাড়িভুঁড়িতে, সেখান থেকে দরকারি বস্তুগুলা শুষে নেয়, আর যে অদরকারি বস্তুগুলো সেটা ক্ষরণ নিঃসরণ করে বের করে দেয় দেহ থেকে। তাহলে পেটের নাড়িভুঁড়িতে থাকা আবরণ টিস্যু আমাদেরকে রক্ষা করে বাইরের আঘাত থেকে। বিভিন্ন দরকারি বস্তুগুলো শুষে নেয় আমাদের খাদ্য থেকে, আর যেগুলো দরকার নেই সেগুলো নিঃসরণ করে মলমূত্রের সাথে বের করে দেয়। তাহলে আমরা আবরণ টিস্যু নিয়ে কথা বলছিলাম।
সুমাইয়া তিকা বলছে নিসরাবি টিস্যু পড়িয়েছিলাম কিনা, নিসরাবি টিস্যু বইতে নাই তাই পড়াইনি। সুমাইয়া তিকা বইটা একটু খুলতে হবে, বইটা খুলে দেখবা যে নিসরাবি টিস্যু বইতে আছে কিনা, বইতে নাই তাই পড়াইনি। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা আবরণী টিস্যুর প্রকারভেদ করছিলাম। চিত্রগুলো তো হচ্ছে আঁকা একদম ইজি, চিত্রগুলো সুন্দরভাবে এঁকে ফেলবা। যারা চিত্র আঁকা এখনো হচ্ছে ক্লাসে আঁকো নাই, তারা হচ্ছে ক্লাস শেষে ভালো করে চিত্রগুলো এঁকে ফেলবা। আসো জ্ঞানীদের জন্য সংজ্ঞাগুলো বলে দেই। সংজ্ঞাগুলো বানাবো আকৃতি আর কাজকে যোগ করে, আকৃতি কাজকে যোগ করে জ্ঞানীর সংজ্ঞাগুলো বানাচ্ছি। প্রথমে স্কোয়ামাস আবরণী টিস্যু বা আইসাকার আবরণী টিস্যুর সংজ্ঞা বলছি। যে আবরণী টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং এদের যে আবরণী টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং যাদের নিউক্লিয়াস বড় আকারের হয় এবং যারা প্রধানত আবরণ ছাড়াও ছাকনির কাজ করে থাকে তাদেরকে বলা হয় স্কোয়ামাস আবরণী টিস্যু বা আইসাকার আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং যাদের নিউক্লিয়াস বড় আকৃতির হয় এবং যারা প্রধানত আবরণ ছাড়াও ছাকনির কাজ করে তাদেরকে বলা হয় আইসাকার আবরণী টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু সংজ্ঞা বলছি। যে আবরণী টিস্যুর কোষগুলো ঘনক আকৃতির বা ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান এবং যারা প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে তাদেরকে বলা হচ্ছে কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু। আবার বলছি, যে আবরণী টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ কোষগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় প্রায় সমান এবং যারা প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে তাদেরকে বলা হচ্ছে কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু। কলামনার বা স্তম্ভ আকৃতির আবরণী টিস্যু আকৃতি আর কাজকে যোগ করে বলছি। যে আবরণী টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো সরু এবং লম্বা এবং যারা যে আবরণী টিস্যুর কোষগুলো প্রধানত ক্ষরণ রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে তাকে বলা হচ্ছে কলামনার আবরণী টিস্যু বা স্তম্ভাকার আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো সরু এবং লম্বা এবং যে আবরণী টিস্যুর কোষগুলো প্রধানত ক্ষরণ রক্ষণ শোষণ এ সকল কাজ করে থাকে তাকে বলা হচ্ছে কলামনার আবরণী টিস্যু বা স্তম্ভাকার আবরণী টিস্যু। এবার মনোযোগ দিয়ে লক্ষ্য করো সবাই, আমরা যেটা বলছিলাম যে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যুর অনেক প্রকারভেদ হতে পারে। আজকে এক ধরনের প্রকারভেদ শিখালাম, আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকিগুলো শেষ করতে পারবো। আবরণী টিস্যুর প্রকারভেদের মধ্যে প্রথমে আমরা জানলাম কোষের আকৃতিগুলো কেমন। মাছের আইসের মতো হলে আইসাকার, ঘনক আকৃতির হলে কিউবয়েডাল, পিলারের মতো স্তম্ভের মতো হলে স্তম্ভাকার বা কলামনার। এই তিন ধরনের আবরণী টিস্যু রয়েছে। কোষের আকৃতির উপর ভিত্তি করে আবরণী টিস্যু তিন প্রকার, অবস্থানের ভিত্তিতে কই থাকে আর হচ্ছে কাজের ভিত্তিতে তিন প্রকার। প্রথমে বললাম স্কোয়ামাস আবরণী টিস্যু বা আইসাকার আবরণী টিস্যু, যেগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা। মাছের আইসের চ্যাপ্টা কিন্তু নিউক্লিয়াসটা বড়। ঘনক আকৃতির মানে ঘনক আকৃতি বা কিউব আকৃতি হলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, তাদেরটা হচ্ছে এরকম। পিলার বা স্তম্ভের মতো ছোট আর লম্বা হলে স্তম্ভাকার বা কলামনার। আইসাকার আবরণী টিস্যু থাকে হচ্ছে বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে। বৃক্কের বোমেন্স ক্যাপসুলে আমি তোমাকে দেখিয়েছি, বৃক্কের বোমেন্স ক্যাপসুলের প্রাচীরে থাকে যারা আবরণ আর ছাকন কাজ করে। মানে আবরণ তো দেয়, সাথে ছেকে দেহ থেকে ময়লাগুলোকে ছেকে মূত্রের সাথে বের করে দেয়। কিউবয়েডাল আবরণী টিস্যু বা ঘনক আকৃতির আবরণী টিস্যু, এটা হচ্ছে কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু। দেখা যায় যে আবরণ ছাড়াও পরিশোষণ কাজ করে আর এটা থাকে বৃক্কের সংগ্রাহক নালিকায়। এটা জানার জন্য তোমার ভর্তি হতে হবে মণিপুর স্কুলে। তুমি জানো মণিপুর স্কুলে নিরীক্ষণ করার সময় অনেকের খাতায় নাম্বার বাড়ে। যেমন অনেকে নিয়ে বলে স্যার আমার এটা তো হচ্ছে নাম্বার দেন নাই, নাম্বার দেন। নাম্বার দিল, তারপরে ভালো নাম্বার পেলো মেয়েটা। একটা ছেলে হচ্ছে বলছে স্যার আমাকে তো বেশি নাম্বার দিয়ে ফেলেছে, নাম্বার কমাই দিল ওকে। তাহলে এই যে নিরীক্ষণ করছে, ঠিক একই রকম ভাবে আমাদের বডিতে নিরীক্ষণ করে বৃক্কের সংগ্রাহক নালিকা। বৃক্কের বোমেন্স ক্যাপসুল ছেকে মূত্র তৈরি করলো, মূত্র তৈরির পর নিরীক্ষণ কাজ হচ্ছে সংগ্রাহক নালিকার, চেক দেয়। চেক দেওয়ার পর দেখে আরে বোমেন্স ক্যাপসুল তুমি তো দরকারি, আমার বডির দরকারি একটা গ্লুকোজের কণা তুমি মূত্রের সাথে বের করে দিচ্ছ। আরে বোমেন্স ক্যাপসুল তোমাকে বলছি মূত্র ছেকে ময়লাগুলো বের করতে, বোমেন্স ক্যাপসুল তুমি নিয়ে আমার বডির একটা প্রোটিন বের করে দিচ্ছ। এই বোমেন্স ক্যাপসুল তোমাকে বলছি মূত্র ছাকতে, তুমি কেন আমার খনিজ লবণগুলো ছেকে ফেলে দিচ্ছ? টাকা দিয়ে আমি গ্লুকোজ খেয়েছি, টাকা দিয়ে মাংস প্রোটিন খেয়েছি, টাকা দিয়ে শাকসবজি খেয়েছি, তুমি এগুলো ফেলে দিচ্ছ কেন? তো ওগুলা সে আবার শুষে নেয়, এগুলো আবার শুষে আবার বডিতে ব্যাক করায়। তো মূত্র তৈরি হওয়ার পরে ডাইরেক্ট বের হয়ে যায় না, মূত্র তৈরি হওয়ার পর আমার বডি চেক দেয়, আবার বডি চেক দেয় সংগ্রাহক নালিকার মাধ্যমে, চেক দিয়ে দরকারি বস্তুগুলো ফিরিয়ে আনে। তুমি স্যারকে যে বলো না মণিপুর স্কুলে স্যার আমি কি দোষ করেছি, আমি সঠিক অ্যান্সার লেখার পর আপনি কেন এখানে নাম্বার দেন নাই? স্যার বলছে ভুল হয়ে গেছে, না
নাম্বার দিয়ে দিচ্ছি। বৃক্ষের সংগ্রাম নায়িকা বোভেন্স ক্যাপসুলকে বলছে তুমি কি ভুল করেছো, তুমি কেন গ্লুকোজকে ছেঁকে ফেলে দিচ্ছ? গ্লুকোজ আমি টাকা দিয়ে খাই নাই, আমি হচ্ছে প্রোটিন টাকা দিয়ে খাই নাই, তুমি এগুলো ছেঁকে ফেলে দিচ্ছ কেন? তোমাকে বলছি ময়লা ছাড়তে। বোভেন্স ক্যাপসুল বলে ভুল করে ফেলেছি। সংগ্রাম নায়িকা তখন সেগুলোকে পুনরায় শুষে বডিতে ফিরিয়ে আনে। তাহলে আবরণ ছাড়াও পরিশোষণ কাজ করে থাকে। আর কলামনার আবরণ টিস্যু তিনটা গুরুত্বপূর্ণ কাজ করে। আমি বলেছিলাম আবরণ টিস্যুর কাজ হচ্ছে মোট 5টা। আবরণ বা লাইনিং, তোমরা খাতাটা উল্টে আগের ক্লাসের ব্যাখ্যাটা দেখবা। আবরণ টিস্যুর কাজ হচ্ছে 5টা। লাইনিং বা আবরণ রক্ষা করে বা প্রোটেকশন, বিভিন্ন পদার্থ নিঃসরণ বা সিক্রেশন, বিভিন্ন পদার্থ শুষে নেয় অ্যাবজর্পশন, কোষের স্তর পার হয়ে পরিবহন সেলুলার ট্রান্সপোর্ট। এই 5টার মধ্যে 3টা কাজ করে দেয় কলামনার আবরণ টিস্যু। রক্ষা করে, প্রোটেকশন, ক্ষরণ করে, সিক্রেশন, শোষণ করে, অ্যাবজর্পশন। রক্ষা করে কার কাছ থেকে শিখবা? বাংলা সিনেমা থেকে শিখবা। বাংলা সিনেমায় সাকিব খান যখন মোটা বেটাকে অনেকগুলো ঘুষা দিয়েছে, ওর পেটে কিচ্ছু হয় নাই। ও বলে আমার পেটে কিচ্ছু হবে না, কারণ আল্লাহ আমার এই পেটের মধ্যে দিয়ে দিয়েছে কলামনার আবরণ টিস্যু, যেটা আমাকে নায়কের আঘাত থেকে রক্ষা করে। তুমি যে খাবারগুলো খাচ্ছ, তুমি প্রতিদিন যে খাবার খাও, সবগুলাই কি তোমার বডিতে শোষিত হয়? না, অনেক মলমূত্র হিসেবে বের হয়ে যায়। যেগুলো দরকার সেগুলো হচ্ছে এই কলামনার আবরণ টিস্যু শুষে বডিতে রেখে দেয়, আর যেগুলো দরকার নাই সেগুলো ক্ষরণ বের করে দেয়। দরকার নাই, এগুলো মলমূত্র হিসেবে বের হয়ে যায়। তো কলামনার আবরণ টিস্যু কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ, শোষণ 3টা গুরুত্বপূর্ণ কাজ করে। চিত্র আঁকবা কিভাবে? এটা হচ্ছে রম্বস আঁকবা। রম্বস আঁকার পরে তুমি দেখতে পাচ্ছ যে একটা ভিত্তি পর্দার উপর আবরণ টিস্যু এই কোষগুলো রয়েছে। এগুলো হচ্ছে কোষগুলো বেঞ্জিন আকৃতির, আর নিউক্লিয়াস আছে, বড় নিউক্লিয়াস, খুবই চ্যাপ্টা, দেখেই বোঝা হচ্ছে খুবই চ্যাপ্টা। আর এটা হচ্ছে ঘন, মানে হচ্ছে অনেক বড়। একটা রম্বসকে তুমি বড় বড় করে বক্স করবা, তুমি দেখতে পাচ্ছ যে এটা অনেক বড় বড় সাইজ এবং হচ্ছে বর্গক্ষেত্রের মতো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ঘনকের মতো। আর এটাকে রম্বস আকার পর অনেক লম্বা লম্বা করবা, মানে পিলারের মতো বানাবা। এবং সবগুলো আবরণ টিস্যু তুমি দেখতে পাচ্ছ একটা ভিত্তি পর্দার উপর বিন্যস্ত। আমি গত ক্লাসে তোমাকে বলি নাই যে আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপর বিন্যস্ত, মাংসের উপরে বিন্যস্ত? আমি তোমাকে বলি নাই গত ক্লাসে? আবরণ থাকে কই? মাংসের উপর থাকে না? তো সেই মাংসের ভিত্তি পর্দা তো এটা। প্রত্যেকটা আবরণ টিস্যু ভিত্তি পর্দার উপর বিন্যস্ত, তুমি দেখতে পাচ্ছ না? আমি আজকের প্রকারভেদটাকে 5টা হেডিং এ সাজিয়েছি। প্রত্যেকটার আকৃতি, প্রত্যেকটার অবস্থান বা উদাহরণ, প্রত্যেকটার কাজ, প্রত্যেকটার চিত্র, প্রত্যেকটার জ্ঞানী সংজ্ঞা। জ্ঞানী সংজ্ঞাগুলা জ্ঞানীরা বাড়ির কাজ করে জমা দিবা। যারা জমা দিচ্ছ না বাড়ির কাজ, আমি মনে করে নিচ্ছি তারা হচ্ছে দুর্বল, অথবা তারা অটোপাস করেছে 8-এ। তোমাদেরকে আমি অনুরোধ জানাই, তোমরা কেউ অটোপাসের এরকম হচ্ছে কলঙ্কে না থেকে দ্রুত বাড়ির কাজ করে নিজে নিজে হচ্ছে নিজের গুরুত্ব বোঝার চেষ্টা করো। তাহলে আবরণ টিস্যু হচ্ছে সংজ্ঞা আমরা দিচ্ছি আকৃতি আর কাজকে যোগ করে। আমি সংজ্ঞাগুলো বলে ক্লাসের ইতিটা আনবো ইনশাআল্লাহ। যে আবরণ টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা, যাদের নিউক্লিয়াস বড় আকারের হয় এবং যারা প্রধানত আবরণ ছাড়াও ছাকনির কাজ করে থাকে, তাকে বলে স্কোয়ামাস আবরণী টিস্যু বা আইসাকার আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা এবং যাদের নিউক্লিয়াস বড় আকারের হয় এবং যারা প্রধানত আবরণ ছাড়াও ছাকনির কাজ করে, তাকে বলে স্কোয়ামাস আবরণী টিস্যু বা আইসাকার আবরণী টিস্যু। কিউবয়েডাল আবরণী টিস্যু কাকে বলে? যে আবরণী টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান এবং যারা প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে, তাকে বলা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু বা ঘনাকৃতির আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ কোষগুলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় প্রায় সমান এবং যারা প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে, তাকে বলে কিউবয়েডাল বা ঘনক আকৃতির আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুর কোষগুলো স্তম্ভ বা পিলারের মতো সরু এবং লম্বা এবং যে আবরণী টিস্যুর কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে, তাকে বলা হচ্ছে কলামনার আবরণী টিস্যু বা স্তম্ভাকার আবরণী টিস্যু। যে আবরণী টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো সরু এবং লম্বা এবং যে আবরণী টিস্যুর কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ, শোষণ কাজ করে থাকে, তাকে বলে স্তম্ভাকার বা কলামনার আবরণী টিস্যু। যারা দুর্বল, যারা ভয় পাও এত কিছু লিখতে, যারা দুর্বল সংজ্ঞা হিসেবে শুধু আকৃতিটা লিখে দিবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা লাইভে আছো দয়া করে দ্রুত আমাকে কমেন্টস করে জানাও তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। না থাকলে আমি আজকের আলোচনা শেষ করে দিব এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, রূপম বণিক যেটা বললো, একটা ভালো প্রশ্ন করেছে যে স্যার এখানে হচ্ছে শোষণ আর এখানে হচ্ছে পরিশোষণ, দুইটার মধ্যে কি একটু পার্থক্য বুঝাবেন? হ্যাঁ, পার্থক্যটা বোঝাচ্ছি। তুমি যে খাবার খেয়েছো সেটা থেকে দরকারি বস্তু শোষণ, দরকারি বস্তু শুষে নিল, সেটা হচ্ছে শোষণ। আর এটা হচ্ছে পরিশোষণ, কারণ মূত্র তৈরি করেছিল দেহ থেকে বের করে দেওয়ার জন্য।
রিচেক করার সময় সেটাকে আবার ফিরিয়ে আনছে, এটাকে বলে পরিশোষণ। কথাটা আমি তোমাকে বোঝাই, উদাহরণ দিলে বুঝবা। তুমি দোকান থেকে একটা বস্তু কিনে ফেললা, দোকান থেকে একটা বস্তু কিনে ফেলেছো, একটা কলম দোকান থেকে কিনেছো, এটা হচ্ছে শোষণ, মানে তোমার কাছে অ্যাড হয়েছে। আর পরিশোষণ কাকে বলে? প্রথমে তুমি তোমার একটা বন্ধুকে একটা কলম গিফট করেছিলা, দিয়ে দিয়েছো পুরা। এখন তুমি দেখতেছো পরীক্ষার হলে তোমার নিজেরই কলম নাই, তখন তোমার বন্ধুকে বলেছো না না এটা তো আমি তোমাকে গিফট দিব না, তুমি আমাকে এটা ব্যাক করো। এর মানে বন্ধুকে দিয়ে দেওয়ার পরে ফিরিয়ে আনছো, এটাকে বলে পরিশোষণ। তাহলে কোনো কিছু ফেলে দেওয়া এটা হচ্ছে ডিরেক্ট খাবার থেকে শোষণ করছে, তাই এটা শোষণ। আর এটা মূত্র হিসেবে বের করে দিচ্ছিল, সেখান থেকে রিচেক করে আবার পুনরায় ফিরিয়ে আনছে, এটাকে বলে পরিশোষণ। রূপম বনি, তুমি শোষণের পরিশোষণ বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা। সুবাতারানু বাবা বলছে স্কোয়ামাস সাবঅর্ডিনেট টিস্যু কোথায় নিউক্লিয়াস আছে, আবার কোনগুলোতে আপনি নিউক্লিয়াস দেন নাই। এগুলোতে ছোট, পুরা কোষটা শো হচ্ছে না, এর মানে নিউক্লিয়াস আছে। পুরা কোষটা আঁকলে ওইখানে নিউক্লিয়াস পাওয়া যাবে। যেগুলো ছোট ওগুলোতে নিউক্লিয়াস দেইনি, কারণ এগুলো পুরোটা শো হচ্ছে না। তুমি চাইলে দিতে পারো, দিলে কোনো ভুল নাই। সুবাতারানু বাবা, তুমি বুঝতে পারলে আমাকে কমেন্টস করে জানাবা। দিলরুবা আক্তার বলছে ক্ষরণটা আরেকবার বলতে। ক্ষরণ কি? তুমি যে খাবার খেয়েছো, মলমূত্র তৈরি হচ্ছে না, সবগুলা বস্তু কি লেগে যাচ্ছে? সবগুলা বস্তু কি দরকার লাগছে আমাদের? না, লাগছে না। তো যেগুলো দরকার না সেগুলো বডি থেকে বের করে দিচ্ছে, এটাকেই ক্ষরণ বলে। তিনটার জ্ঞানী সংজ্ঞা হচ্ছে বাড়ির কাজ। ছোট্ট একটা বাড়ির কাজ দিয়েছি। তাহলে আমি আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো সবার কাছ থেকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।